মাইরা সকাল সকাল উঠে ইরফানের জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে এনে সেন্টার টেবিলের উপর রেখে দিয়েছে। ইরফান ঘরে নেই। মাইরা রান্নাঘরে গিয়েছিল, একেবারে বানিয়ে এনেছে। আজ অনেক দিন পর করল্লা পেয়ে মেয়েটা খুব খুশি। করল্লা, লবণ, মরিচের বাটি সেন্টার টেবিলে রেখে সোফায় বসেছে মাইরা। লবণ মরিচের সাথে একসাথে মিশিয়ে করল্লা তৃপ্তি করে খায় মেয়েটা। কিছু সময় পর ইরফান ঘরে প্রবেশ করে সরাসরি ওয়াশরুমে যেতে গিয়েও মাইরাকে দেখে থেমে গেল। মাইরা খুব মনোযোগ সহকারে করল্লা খেতে ব্যস্ত। ইরফানের মুখ বিকৃত হয় খানিকটা। মাইরা মুখ ভর্তি করল্লা চিবোতে চিবোতে ইরফানের দিকে তাকিয়ে ইরফানের এক্সপ্রেশন দেখে ভ্রু কুঁচকে তাকায়। টেবিলের ওপর আরও 4টে করল্লা একটা বাটিতে রাখা। দ্রুত সেই বাটি হাতে নিয়ে 2 হাতে ঢেকে নিল। মুখের টুকু শেষ করে ইরফানের দিকে চেয়ে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? একদম এগুলো ফেলার চিন্তা করবেন না, আমাকে বাবা এনে দিয়েছে এগুলো। ইরফান মাইরার সামনে এসে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলে, এসব অখাদ্য খাওয়া কোথা থেকে শিখেছ স্টুপিড? মাইরা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে থাকে, মুখ বাঁকিয়ে বলে, এটা অখাদ্য নয়, এটা সবচেয়ে সুস্বাস্থ্য খাবার, বুঝেছেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলল, নো, এসব খাবে না তুমি, ফেলো বলছি। মাইরা হাতের বাটিটা পেছনে লুকিয়ে নেয়। ছোট বাটিটার কোনায় কিছু করল্লা ব্লেন্ড করে রাখা আছে। মাথা নিচু করে মাইরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসল। তাকে ফেলতে বলে, মাইরা এবার বুঝাবে মজা। অতপর বসা থেকে দাঁড়িয়ে যায় সোফার উপর। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মাইরা সোফার উপর দাঁড়ানোয় ইরফানের থেকেও বেশ লম্বা দেখায়। ইরফান ভ্রু কুঁচকে কিছু বলার জন্য হাঁ করতেই মাইরা বাটি থেকে বেটে রাখা করলার কিছু অংশ হাতে করে নিয়ে ইরফানের মুখে ঠুসে দেয়। ইরফান চোখ বড় বড় করে তাকায়। মাইরাকে আর কে পায়। করল্লার বাটি শক্ত হাতে ধরে সোফার উপর থেকে এক লাফ দিয়ে দৌড় লাগায়। ইরফান কেশে ওঠে, মুখ থেকে তরল অংশ ফেলে দেয়। মাইরার দিকে রেগে তাকায়। মাইরা দৌড়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান সমানে কাশছে, তরল হওয়ায় গলার ভেতর কিছু অংশ চলে গিয়েছে। মাইরাকে ধরার জন্য এগিয়ে যেতে গিয়েও পিছিয়ে এসে সোফায় বসে। কি জঘন্যই করল্লা, এই স্টুপিডকে তো সে পরে দেখে নেবে। মাইরা ইরফানের এক্সপ্রেশন দেখেই চলে যেতে চেয়েছিল, কিন্তু ইরফান কীভাবে কাশতে দেখে মাইরার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। দ্রুত দরজা ঠেলে ভেতরে এসে বেডের উপর থেকে কয়েকটা চকলেট এনে ইরফানের সামনে দাঁড়ায়। ব্যস্ত হাতে চকলেট ছিঁড়ে ইরফানের মুখের সামনে ধরে বিচলিত কণ্ঠে বলে, এটা খেয়ে নিন, তাহলে আর খারাপ লাগবে না। ইরফান মুখের সামনে হাত নিয়ে আরও কয়েকবার কেশে নিল মাইরার দিকে তাকিয়ে। এরপর মাইরার হাত ধরে টেনে তার পাশে বসিয়ে দেয়। মাইরার হাত থেকে চকলেট নিয়ে সত্যি সত্যি মুখে পুরল। এটা আসলেই প্রয়োজন। যে জঘন্য খাবার মুখে পড়েছে, এর রেশ না কাটলে বমি হয়ে যাবে নিশ্চিত। মুখের চকলেটটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর কিছুটা রেগে বলে, এসব বাদরামি অফ করবে না তুমি? মাইরা মাথা নিচু করে ঢোক গিলে মিনমিন করে বলে, সরি। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও ইরফানের কোনো রেসপন্স না পেয়ে মাথা তুলে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, দেখুন, আপনি যেমন সিগারেট খান আমি তেমন করল্লা খাই। এই দুটোর মধ্যে অখাদ্য হলো আপনার ফেভারিট সিগারেট, আর আমার করল্লা তো শরীরের জন্য খুবই ভালো, শরীরে পুষ্টি দেয়। আর আপনার সিগারেট তো হাড় পুড়িয়ে দেয়। তাহলে কোনটা অখাদ্য হলো, আপনিই বলুন এবার। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মাইরার দিকে। মাইরা একটা যুক্তিগত উত্তর দিতে পেরে মনে মনে বেশ প্রফুল্ল হয়। ইরফান টেবিলের উপর থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মাইরার সামনে ধরে বলে, মাউথ ওয়াশ করো। মাইরার কৌতূহলী চোখে প্রশ্ন, কেন? ইরফানের গম্ভীর স্বরে সহজ উত্তর, আমি বলেছি তাই। মাইরা কথা বাড়ালো না। এমনিতেও তার পানি পিপাসা পেয়েছে।
ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে গ্লাসটি টেবিলের উপর রাখল। এরপর ডান হাত উঠিয়ে ঠোঁটে লেগে থাকা পানি মোছার জন্য হাত উঠাতে নিলে ইরফান টান মেরে মাইরাকে তার কোলে বসায়। কোনো কথা ছাড়াই মাইরার দুই হাত পেছনে নিয়ে তার দুই হাতের মাঝে বেঁধে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। বেশ কিছু সময় পর ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা মাথা নিচু করে রেখেছে। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মাইরার ভেজা ঠোঁট মুছে দেয়। মাইরার সামনে হেলে পড়া চুলগুলো পেছনের দিকে নিতে নিতে গম্ভীর স্বরে বলে, সিগারেট হাত পোড়ানোর ব্যাকডেটেড ভার্সন, বাট ইউ। বলতে গিয়েও থেমে গেল মাইরার দিকে তাকিয়ে। মাইরা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান ইংলিশ শব্দগুলো গুটিয়ে রাখল জিহ্বার ভাঁজে। এরপর মাইরাকে কোলে নিয়ে বেডের দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলল, তুমি হাত পোড়ানোর আপডেট ভার্সন। এরপর মাইরাকে বেডে বসিয়ে কিছুটা রেগে বলল, আর একবার সোফাতে বসতে দেখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার স্টুপিড। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যায়। মাইরা নীরব চোখে চেয়ে রইল ইরফানের দিকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টা করল, ভাবল এটা নিয়ে পরে ভাববে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমার একটা প্রশ্ন আছে। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাকে সত্যিই চিনতেন না? ইরফান তার সামনে মাইরাকে দেখে থেমে যায়। ভ্রু কুঁচকে বলে, আই অ্যাম নট ইন্টারেস্টেড টকিং অ্যাবাউট দিস টপিক। মাইরা বিরক্তি কণ্ঠে বলে, বাংলায় বলতে পারেন না? ইরফান নিজেও বিরক্তি কণ্ঠে বলে, এই টপিকে কথা বলতে আমি ইন্টারেস্টেড নই, আন্ডারস্ট্যান্ড। মাইরা কপাল চাপড়াল। এই লোকের ইংলিশ ওয়াটার এই জনমে যাবে না। আবারও বলে, আমি গ্রামে যখন হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম আপনি এগিয়ে আসেননি কেন? ইরফান অবাক হয় মাইরার করা এই প্রশ্নে। মাইরা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, থাপ্পড় খাওয়ার শখ জেগেছিল। মাইরা বোকা চোখে তাকালো ইরফানের দিকে। এটা আবার কেমন উত্তর? অবাক হয়ে বলে, মানে? ইরফান গম্ভীর গলায় বলে, ইট মিন্স ইউ আর এ স্টুপিড গার্ল। ইরফান কথাটা বলে মাইরাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মাইরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফানের মতো গম্ভীর গলায় অ্যাক্টিং করে, ইউ আর এ গন্ডারের 1 নম্বর দাদা। মাইরার কথা শুনে ইরফান পিছু ফিরে তাকিয়ে রেগে বলে, হোয়াট? মাইরা থতমত খেয়ে তাকায়। সে আস্তে বলতে চেয়েছিল, জোরে হয়ে গিয়েছে। মাইরা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। ইরফান কিছুই বলল না। ওয়াশরুমের দরজা আটকে দেয়। মাইরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসল মাইরা। নোট করার জন্য যে কাগজগুলো কাজে দেয় তার মাঝ থেকে একটা ছোট্ট লাল কাগজ নিয়ে সেখানে লিখল, সিগারেট হাত পোড়ানোর ব্যাকডেটেড ভার্সন, বাট তুমি হাত পোড়ানোর আপডেট ভার্সন। স্বীকারোক্তিতে শিশলা। লেখাটা লিখে মাইরা অনেকক্ষণ চেয়ে রইল লেখাটার দিকে। বোঝার চেষ্টা করছে কথাটার অর্থ। বেশ অনেকক্ষণ চেয়ে থাকার পর কথাটার অর্থ বোধহয় বুঝল। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটল। কখন যে চোখ থেকে 2 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে মাইরা তার টের পায় না। হাতের কাগজটি বইয়ের ভাঁজে আলতো হাতে রেখে দেয়। টেবিলের ওপর মাথা রেখে চোখ বুজে নেয়। সেই রাতের কথা মনে পড়ে যেদিন দাদিমা তাকে সাজিয়ে দিয়েছিল। ভীষণ ভয় পাচ্ছিল সে। মাইরার আবারও কান্না পায়। মাইরা বারবার বলছিল সে ছোট। সে নিজেকে কেন ছোট দাবি করছিল? এইটুকু কি ইরফান বোঝেনি? মাইরার খারাপ লাগে। ইরফানের বলা কথাটি অস্পষ্ট শুনেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ। মাইরার চোখ থেকে পানি গড়ায়। বিড়বিড় করে, মেয়েরা তো রেপিস্টদের কাছেও ফেভারিট ডিশ হয়। কথাটা বলে মাইরা বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর আবারও বিড়বিড় করে,
আমি আপনার ফেভারিট ডিশ হওয়ার আগে হৃদয়ের টুকরো হতে চাই শিশলা। লাস্ট লাইনটা বলতে বলতে চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ার সাথে সাথে ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। রাত বাজে 11টা। মাইরা পড়ার টেবিলে বসে আছে, কিন্তু পড়ায় তার মন বসছে না। বারবার মিলার বলা কথাটা মনে পড়ছে। মাইরা তার নোট করার ছোট্ট কাগজে লেখাটি লিখল, ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে মধুর সন্ধানে আরেক ফুলের উপরে গিয়ে বসে। লেখাটির উপর বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি কাগজটির উপর গড়িয়ে পড়ে। মাইরা হাতের কলম দিয়ে লেখাটি কালো কালির আবরণে ঘষতে থাকে। পুরো লেখাটি একদম কালো কালির নিচে চাপা পড়ে গেলে মাইরা বসা থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে কাবাডের এক সাইডে রাখা তার কাপড়গুলোর মাঝ থেকে ইরফানের দাদির দেওয়া শাড়ি ব্লাউজ সব বের করে। একা একাই শাড়ি গায়ে জড়ায়। ইরফানের দাদি যেভাবে পরিয়ে দিয়েছিল একদম সেভাবেই পরল, বেশ খোলামেলাভাবে। পুরো শাড়ি পরা শেষ হলে আয়নায় নিজের অব্যয় দেখে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, 2 হাতে চোখ মুছে নেয়। এরপর শাড়ির সাথেই ম্যাচিং করে ঠোঁটে হালকা লাল লিপস্টিক দেয় আর চোখে কাজল। আর কিছু করল না। বারবার চোখ ভিজছে। মাইরা বড় করে শ্বাস নিয়ে নিজেকে সামলায়। মাইরা আয়নার সামনে থেকে সরে এসে এক সাইডে দাঁড়ায়। তখনই দরজা ঠেলে ইরফান ভেতরে প্রবেশ করে। মাইরা ইরফানের দিকে তাকালো না, মাথা নিচু করে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। ইরফান খুব স্বাভাবিকভাবেই ঘরে প্রবেশ করে, তবে মাইরাকে দেখে স্তম্ভিত হয়। তার পা থেমে যায়, চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। নিজেকে সামলে মাইরার দিকে এগিয়ে গিয়ে মাইরাকে বাঁ হাতে জড়িয়ে ধরে ডান হাতে মাইরার মুখটা উঁচু করে ধরে। মাইরার চোখ বন্ধ। ইরফান মাইরার মুখ পানে চেয়ে মৃদু স্বরে বলে, আবার এসব কেন পড়েছ? গ্রান্মাকে নিষেধ করনি কেন? মাইরা চোখ মেলে ইরফানের দিকে তাকায়। মাইরার শরীর কাঁপছে, সে জানে না কেন। ইরফান বোধহয় বুঝল, কিন্তু সে ছাড়ল না মাইরাকে। 2 হাতে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মাইরার গলায় নাক ঘষে ছোট করে বলে, গ্রান্মাকে নিষেধ করে দেবে, ডোন্ট ওয়ারি। মাইরার ঢোক গিলে মিনমিন করে বলে, দাদিমা পরিয়ে দেয়নি, আমি নিজেই পড়েছি। ইরফান মাইরার কথা শুনে অবাক হয়ে তাকায় মাইরার দিকে। মাইরার ঢোক গিলে নেয়। ইরফান মাইরাকে আবারও জড়িয়ে ধরে, ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মাইরা হাঁসফাঁস করে। তার স্বভাবসুলভ বলে ওঠে, ছাড়ুন। ইরফান বিরক্ত হলো, একে কি করা উচিত। মাইরাকে ছেড়ে রেগে বলে, স্টুপিড, নিজেই সব খুলে আসবে আবার ছাড়ুন ছাড়ুন করবে। মাইরা মাথা নিচু করে নেয়। সে তো চাইলই অনেক কিছু। ইরফান মাইরাকে কোলে তুলে নিয়ে দাঁতের দাঁত চেপে বলে, ছাড়ব না, আন্ডারস্ট্যান্ড। মাইরা আবারও ভয় পায়। ইরফান মাইরাকে বেডে শুয়ে দিয়ে তার পরনের ব্লেজার খুলে ফেলে। শার্ট খুলতে নিলে মাইরার ঢোক গিলে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মাইরা অসহায় চোখে তাকায়। ইরফান অপর পাশ দিয়ে মাইরার কাছে আসতে নিলে মাইরা চেঁচিয়ে ওঠে, মা, আমার পেট ব্যথা, আমি পানি খাবো। ইরফান ততক্ষণে মাইরার সামনে এসে দাঁড়িয়েছে। তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথায় ব্যথা? মাইরা মিনমিন করে বলে, পেটে মাথা ব্যথা। ইরফান ভ্রু কুঁচকে বলল, হোয়াট? মাইরা জিভে কামড় দেয়। টেনশনে ভুলভাল বলে ফেলেছে। আমতা আমতা করে বলে, পেটে পেটে ব্যথা, আমি ঘুমাই। ইরফান শাড়ির ভাঁজের নিচে পেট বরাবর হাত রাখে। মাইরা কেঁপে ওঠে। থেমে থেমে বলে, কি করছেন? ইরফান মাইরার পেটে মৃদু চাপ দেয়। মৃদু স্বরে বলে, ব্যথা সারিয়ে দিয়ে আগে, দেন ঘুমাবে। মাইরা 2 হাতে ইরফানের হাত সরাতে চায়। ইরফান বাঁ হাতে মাইরার 2 হাত ধরল। এরপর গম্ভীর গলায় জিজ্ঞেস করে, পেটের কোথায় ব্যথা করছে?
মাইরা বাচ্চাদের মতো করে অসহায় কণ্ঠে বলে, পুরো পেটে, পুরো পেট ব্যথা, সত্যি বলছি, এবার ছাড়ুন। ইরফান মাইরার পেটে রাখা হাত পুরো পেটে বিচরণ করায়। মাইরা মাথা নিচু করে ঢোক গেলে ইরফানের এমন আচরণে তার শরীর শিরশির করছে। সে নিজের জালে নিজেই ফাঁসল। ইরফান ঠোঁট বাঁকালো, বিড়বিড় করে, লিটল গার্ল। এরপর মাইরার পেট থেকে হাত সরিয়ে আনে। দুই হাতের আঁচলায় মাইরার মুখ নিয়ে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা চোখ বুজে নেয়। একটু সময় পেরোতেই ইরফান মাইরাকে ছেড়ে মুখ কুঁচকে বলে, স্টুপিড, এসব কি লাগিয়েছ? মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে। একটু পর চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফানের ঠোঁট লিপস্টিকে মাখানো। না চাইতেও শব্দ করে হেসে দেয় মাইরা। ইরফান বিরক্তি চোখে মাইরার দিকে চেয়ে থাকে। বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়। মাইরা মুখ টিপে হাসল। এটা তো কম দামি একটা লিপস্টিক দিয়েছিল সে, এজন্যই ইরফানের ঠোঁটেও লেগে গিয়েছে। ইরফান ওয়াশরুমে যেতেই মাইরা দৌড়ে গিয়ে দাঁড়ায় এক কোণায়। দ্রুত শাড়ি চেঞ্জ করে জামা পরে নেয়। এরপর বেডে গিয়ে কাঁথামুড়ি দিয়ে ঠাস করে শুয়ে পড়ে। অনেক বড় হওয়ার কাজ করে ফেলেছে ভুল করে, এসব তার দ্বারা হবে না। মিলার বাচ্চার উপর রাগ হলো। কালকে কলেজে গিয়ে আগে ওকে লাথি দেবে বেয়াদ্দপ মহিলা। আজ ভার্সিটি বন্ধ, শুদ্ধ ইরফানদের বাসাতেই। তার মা এখানেই আছে, তাই সেও আর তার বাড়ি যায়নি। তার মনে হাজারটা প্রশ্ন। ইরফানের সেই দিনের বলা কথাগুলো মনে পড়ে। মাইরার কোটিপতি হওয়ার ব্যাপার ইরফান 2 বছর আগেই জানে। এসবের উত্তর নিতে সে ইরফানের ঘরে এসেছে, কিন্তু ঘরে এসে কিছু একটা মনে পড়তেই ইরফানের উদ্দেশ্যে বলল, সৌভিকের অবস্থা ভালো না রে, জানিস তুই? ইরফান বেডের উপরে বসে ল্যাপটপে কাজ করে সাথে গাছাড়া ভাব নিয়ে বলল, আই নো। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ভাবুক ভঙ্গিতে বলে, প্রায় বছরখানেক আগে আমাদের গ্রামের কয়েকটা ছেলের এক চোখ তুই কানা করেছিলি, তাই না? ইরফান ভাবলেশীনভাবে বলে, ইয়া। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? তুই এসব কি করে বেড়াস? সৌভিকেরও সেম অবস্থা, তবে ওর চোখটা হয়তো বেঁচে যাবে। একটু থেমে বলে, মানুষের অঙ্গহানি করা ভালো কাজ নয় ইরফান। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমি ওদের 2 বার ওয়ার্ন করেছিলাম, অবাধ্য হয়েছিল, শাস্তি দিয়েছি, দ্যাটস ইট। এটা ওদের প্রাপ্য ছিল। ফালতু নলেজ ডিলেট করে রাইট নলেজ মাথায় নে। শুদ্ধ রেগে বলে, আমি ঠিকই আছি, তুই ভুল, মানুষ হতবাল। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, দাঁতে দাঁত চেপে বলে, আমি ওদের ছোটোখাটো শাস্তি দিয়েছি, প্রাণ তো আর নেইনি। শাস্তি দিয়ে লাইফের সুযোগ দিয়েছি, দেন ওরা আর বাডফ্লাওয়ারকে ডিস্টার্ব করেনি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, বাডফ্লাওয়ারকে? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। শুদ্ধ হিসাব মেলাতে ব্যস্ত হয়। ব্যাপারটা কি হলো? 1 বছর আগের কাজের সাথে বর্তমান কাজের যোগসূত্র পাচ্ছে মনে হচ্ছে। তীর তো মাইরার দিকে যায়, আবার কী সব কাব্যিক নামও বলছে। শুদ্ধ ইরফানের সামনে বসে ইরফানকে খোঁচায়। ইরফান বেশ কিছুক্ষণ পর ল্যাপটপ অফ করে চোখ বুজে নেয়। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে ঝাঁকিয়ে বলে, কিরে, কোন জগতে হারালি? আমি এবার একটু একটু বুঝেছি তোর আর মাইরার ক্যালকুলেশন। 1 লাইন বলিস আর 10 লাইন ভাবিস, কি খাপছাড়া কথা। এখন আমার প্রশ্নের উত্তর দে তো। ইরফান চোখ মেলে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তুই মাইরাকে চিনেই বিয়ে করেছিস, ঠিক বললাম তো? শুধু চিনে না, একদম পছন্দের মানুষকে। ওয়াও, হাউ কিউট। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। 2 হাত প্যান্টের পকেটে রেখে ভ্রু কুঁচকে বলে, নো। শুদ্ধ বেডের উপর 2 পা তুলে ভাঁজ করে বসে, ভ্রু কুঁচকে বলে,
ও হ্যাঁ, কিন্তু যা যা করলি ওর জন্য, এরপরও মাইরাকে অন্য কেউ ভেবে বিয়ে করলি কেন? ইরফান গম্ভীর গলায় বলে, টেস্ট করতে চেয়েছিলাম অন্য কাউকে বিয়ে করে ওকে ভুলতে পারি কি না। শুদ্ধ গালে হাত দিয়ে বলে, তুই যা মানুষ, এই জীবনে মাইরাকে ভুলতি না? মাইরার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে কি করতি? ইরফান বিরক্তি কণ্ঠে বলল, হতো না, অলরেডি 10টা বিয়ে ভেঙেছি। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, কিছু একটা ভেবে বলে, আমি যতদূর জানি মামা তোর বিয়ে মাইরার সাথেই ঠিক করে রেখেছিল, তাহলে মাইরার জন্য পাত্র কে আনতো? শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, ওর বেয়াদব বাবা। শুদ্ধ বোঝার ভঙ্গিতে মুখ গোল করে, অতপর বলে, তুই নিজে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলি, তাহলে মাইরার বিয়ে আটকাতি কেন? ইরফান ভাবলেশীনভাবে বলে, মাই উইশ। শুদ্ধ বিড়বিড় করল, বেয়াদ্দপ পোলা, এর বদভ্যাসের জন্য ওকে বিয়েও করবে না, আবার ওর বিয়েও হতে দেবে না। অতপর শুদ্ধ গলা ছেড়ে বলল, মাইরার জায়গায় অন্য মেয়েকে বিয়ে করার পর মাইরাকে ভুলতে না পারলে তোর বিয়ে করা বউয়ের কি হতো? ইরফানের সহজ উত্তর, ডিভোর্স দিয়ে দিতাম। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, ওর জীবন নষ্ট হয়ে যেত, কে বিয়ে করতো ডিভোর্সি মেয়েকে? ইরফান গম্ভীর গলায় বলে, হতো না, তুই ওকে বিয়ে করতি। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? আমার ফারাকে রেখে অন্য কাউকে বিয়ে করতাম আমি? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ফারাকে ভুলিয়ে দিতাম। শুদ্ধ কটমট চোখে তাকালো, রেগে বলল, তুই কাউকে ভোলার জন্য অন্য কাউকে অ্যাটলিস্ট বিয়ে করবি না? খুব ভালোই জানা আছে আমার, মিথ্যে গল্প শোনানোর জায়গা পাস না। ইরফান সূক্ষ্ম হাসল, অতপর বলল, জানিসই তো, তাহলে স্টুপিডদের মতো আক্স করছিস কেন? একটু থেমে ইরফান সিরিয়াস হয়ে বলল, আম্মু সিক হয়ে গিয়েছিল তাই বিয়ে করেছি, বাচ্চাকে মানতাম না। একটু থেমে আনমনে বলে, বাটফ্লাওয়ার ছাড়া কাউকেই মানতাম না। সেদিনই ডিভোর্স পেপার রেডি করতাম, উকিলের সাথে কথাও হয়েছিল, দেন ওকে এক গুড পারসনের সাথে বিয়ে দিয়ে দিতাম, বাট তার আগেই জেনেছি এটা ওই স্টুপিড। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এখন ডিভোর্স পেপার রেডি কর, মাইরাও তো বাচ্চা, আমি হেল্প করব সোনা। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ। শুদ্ধ বেখেয়ালি থাকায় ঝাঁকি দিয়ে ওঠে, মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, পাইছে এক বালাপ। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, তোকে বেঁধে রেখে তোর বইয়ের পিছে কুত্তা লেলিয়ে দেব আমি। ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। এই কথা তো সে ইরফানের বিয়ের পরপর শুনেছিল। বিয়ের পর কয়দিনের মাথায় তাদের গ্রামের এক ছেলেকে তো খুন করতে যাচ্ছিল ইরফান। শুদ্ধ সেই ছেলেকে বাঁচিয়েছিল বলে ইরফান এই কথা বলেছিল। শুদ্ধর মাথায় হাত, চোখ বড় বড় করে বলে, ইয়া আল্লাহ, তার মানে তুই ওদের মাইরার জন্য অত মেরেছিলি, পরে হসপিটালে তুই পাঠিয়েছিস? মরণের সাথে লড়েছে বেচারা, তোর একটু মায়া নেই রে? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, না নেই। বাটফ্লাওয়ারের টপিকে কেউ জড়ালে সেখানে সব ফালতু মায়া দেখানোর টাইম নেই আমার। লাইক তুই এখন আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবি। শুদ্ধ দ্রুত বেড থেকে নেমে বলে, এই না না, আমি জানতাম না ও মাইরাকে উল্টাপাল্টা বলেছে, এমন করিস কেন? এসব ঠিক না। এটা এখনও মনে রেখেছিস কেন? এসব মনে রাখলে আল্লাহ পাপ দেয় সোনা। ইরফান দুই হাতে শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসলে শুদ্ধ বলে ওঠে, আমি তোর ভাই, আর তুই আমায় মারবি? ছ্যা, তোর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। আহারে, তোর জন্য আমার কষ্টে কষ্টে কোষ্ঠিত হয়ে হাঁটু কেঁপে ওঠে সোনা। ইরফান রেগে বলে, শুদ্ধর বাচ্চা। শুদ্ধ দৌড়ে ঘরের বাইরে যেতে যেতে বলে, নামাজ পড়ে দোয়া করে দে সোনা, যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জীবন আর সহ্য হচ্ছে না,
আর তুই একদম আমার বউয়ের পিছনে কাউকে লাগাবি না। বউটাকে পেতে না পেতেই হারানোর ভয় দেখাচ্ছিস। শালা সবগুলো ব্রিটিশ। 2 বছর আগে ইরফান অনার্স শেষে মাস্টার্সে ভর্তি হয়েছে। টুকটাক বাবার ব্যবসা দেখে। তারেক নওয়াজ ইরফানকে ঠেললেও শোনে না। ঠেলতে ঠেলতে একটু আধটু ইরফানকে অফিসে পাঠাতে পারে। তিনি উপায় খুঁজলেন ইরফানকে ব্যবসায় বসানোর। ভাবনা অনুযায়ী ব্যবসার ডিড পুরো ইরফানের নামে করে দেয়। এবার অন্তত ইরফান তার কথা শুনবে। কিন্তু তিনি হতাশ। ইরফানকে কে কথা শোনাতে পারে? তার যখন ইচ্ছে হবে সে তখন ব্যবসা দেখবে, নয়তো নয়। দেখতে দেখতে মাস্টার্সের বেশ কয়েক মাস পেরিয়ে যায়। ইরফান শুদ্ধদের বাড়িতে আসতে চায় না। গ্রামের পরিবেশে মানিয়ে নিতে তার বেশ কষ্ট হয়, কিন্তু তার মা বাবা জোর করত আসার জন্য। তবে সে এজন্য আসতো না। সে আসতো গ্রামের প্রাকৃতিক দৃশ্য ক্যামেরায় বন্দি করতে। তার পছন্দের ক্যামেরা সোনি JV-E10। এই ক্যামেরা তার গ্রামের সঙ্গী। ইরফানের মাস্টার্সের যখন 3 মাস পেরিয়েছে তখন সে তার বাবা মায়ের সাথে গ্রামে এসেছে। ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরেছে। ঘরে এসে কোনো দিকে না তাকিয়ে তার ক্যামেরাটা বের করে বাড়ির বাইরে বের হয়। দিনের আলো ফুটতে শুরু করেছে। শুদ্ধ ফোন গুতায়, সাথে চা খায়। ইরফানকে দেখে এগিয়ে এসে বলল, তোর বাচ্চাটা কেমন আছে রে? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানের হাতের ক্যামেরা হাত বাড়িয়ে নিলে ইরফান রেগে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ চায়ে চুমুক দিয়ে ইরফানের সামনে ধরে বলে, নে সোনা, খাক, বিশ্বাস কর, এ কোনো সাধারণ চা নয়। এ হলো আমার কুলি করা ভালোবাসা মেশানো চা। ইরফান চরম বিরক্তি নিয়ে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হেসে আবারও চায়ে চুমুক দেয়। আকাশ হালকা নীলচে রঙে রাঙানো। সূর্যের আলোর কমলা আভা আড়াল থেকে একটু একটু করে উকি দেয়। ইরফানের মুখাবয় গম্ভীর। সকালের সৌন্দর্য ঘেরা আকাশের প্রতিটা দৃশ্য ক্যামেরায় বন্দি করে নেয়। এরপর হাঁটু মুড়ে বসে শিশির ভেজা ঘাসের উপর। মিটমিট করা রোদের আলোয় ঘাসের উপর বিদ্যমান শিশির জলজল করতে থাকে। ইরফান বাঁ পায়ের হাঁটু ঘাসের উপর ঠেকিয়ে ডান পা সামান্য উঁচু করে রেখে ক্যামেরায় বেশ অনেকগুলো পিক ক্লিক করল। পাশে একটা ঘাস ফড়িং চুপটি করে এসে বসে শিশির ভেজা ঘাসের উপর। ইরফান এটাকেও তার ক্যামেরায় বন্দি করে নিল। এরপর উঠে দাঁড়ায়। পাখির কিচিরমিচির আওয়াজে ইরফান চারপাশে তাকায়। কেউ গাছের ডালে বসে, কেউ বা খোলা আকাশে মনের আনন্দে ডানা মেলে উঠছে, কেউ বা গাছের এই ডাল থেকে ওই ডালে নেচে বেড়াচ্ছে। ইরফান প্রতিটা দৃশ্য খুব নিপুণভাবে তার ক্যামেরায় ক্লিক করে। গ্রামের রাস্তায় 2-1জন কৃষক লুঙ্গি পরে নিজ নিজ মাঠের দিকে অগ্রসর হয়। কেউ বা মাছ ধরতে এক হাতে পাতিল আরেক হাতে জাল নিয়ে এগোয়। ইরফান তাদেরকেও তার ক্যামেরায় বন্দি করে নিল। বেলা গড়িয়েছে বেশ। ইরফান ধীরে ধীরে এগোয়। আশেপাশে টুকটাক যা চোখে পড়ছে তা ক্যামেরায় বন্দি করে নেয়। হঠাৎই পুকুর পাড়ের ধারে একজন মেয়েকে বসে থাকতে দেখল। সে পুকুরের পানিতে 2 পা ডুবিয়ে রেখেছে। সামান্য ঝুঁকে ডান হাতে আলতো করে পানিতে ভেজায়। মাথায় করা খোপা আধখোলা হয়ে পিঠে নেমেছে। ইরফান পুকুরের ডান পাশে দাঁড়িয়ে আছে। তার কাছে দৃশ্যটা এত সুন্দর লাগলো যে সে সেখানে দাঁড়িয়েই পুরো 50টা পিক ক্লিক করেছে মেয়েটার। একটুর জন্য দৃষ্টি এদিক ওদিক হয়নি। মাইরা পুকুর থেকে ডান হাতের মুঠোয় এক মুঠো পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দেয়। ঠোঁটের কোণে স্নিগ্ধ মৃদু হাসি। বন্ধ চোখ, ফর্সা গোলগাল মেয়েটার মুখ থেকে পানির বিন্দু বিন্দু ফোঁটা বেয়ে পড়ে। ইরফানের চোখে মুখে মুগ্ধতা। ঘোরের মাঝে থেকে আরও অনেকগুলো পিক তুলল মেয়েটার। মাইরা হাঁটু উপরের দিকে তুলে এনে হাঁটুতে থুতুনি ঠেকিয়ে পুকুরের পানির দিকে নীরব দৃষ্টিতে চেয়ে থাকে। ভীষণ শান্ত এক মেয়ে হয়ে চুপটি করে বসে থাকে, যার নড়চড় নেই কোনো। ইরফান অদ্ভুতভাবে চেয়ে থাকে মাইরার পানে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। বিড়বিড় করে আওড়ায়, কিউট গ্রিন বাড ফ্লাওয়ার। বেশ কিছুক্ষণ পর মাইরা উঠে দাঁড়ায়।
সামান্য নিচু হয়ে হাঁটুর নিচ পর্যন্ত গুটানো চুড়ি পায়জামা নিচে নামিয়ে দেয়। খোপা করা চুলগুলো সম্পূর্ণ খুলে যাওয়ায় 2 হাতে হাত খোপা করে নেয়। ইরফান এভাবেও মাইরার পিক উঠায় অনেকগুলো। মাইরা চুলগুলো খোপা করে আশেপাশে তাকায়, এরপর এগিয়ে যায় বাড়ির পথে। ইরফান দেখল মাইরা অনেকটা এগিয়ে গিয়েছে। সবুজ গোলজামা, সবুজ পায়জামা, সাথে সবুজ ওড়না পরনে মেয়েটার। ভেজা পা জোড়া শুকনো মাটিকে ভিজিয়ে দিয়েছে। মৃদু বাতাসে মাইরার জামা দুলে ওঠে, মাথা থেকে কাপড় পড়ে যায়। মাইরাকে যতক্ষণ দেখা যায় ইরফান ততক্ষণ মাইরার দিকে চেয়ে রইল। থেকে থেকে ক্যামেরায় মাইরার হাঁটার দৃশ্য ক্লিক করে, আবার কিছু ভিডিও করে। ইরফান বাসায় ফিরে তার ক্যামেরায় ক্লিক করা পিকগুলো সহ ভিডিও সব ল্যাপটপে সেভ করে। এই পুরো ঘটনা শেষ হওয়ার পর ইরফান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার কাজে সে চরম বিরক্ত। এটা তার ক্যারেক্টারের সাথে যাচ্ছে না, টোটালি যাচ্ছে না। ঘাড় ঘুরিয়ে ক্যামেরা ল্যাপটপের দিকে তাকায় গম্ভীর মুখে। এত রাগ লাগছে নিজের উপর। রেগেমেগে বেডের কোনায় একটা লাথি বসায়। তারই অদ্ভুত ক্যারেক্টার সে নিতে পারছে না। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, হু আর ইউ? ইউ আর ডিস্টার্বিং মি, আই উইল কিল ইউ, ডিসগাস্টিং। ইরফান সেদিনই দুপুরের পরপর গ্রাম থেকে শহরে তাদের বাড়িতে চলে আসে। এরপর আবারও গ্রামে আসে মাইরার জন্য। তার মনে ভাবনা, মেয়েটা কিউট বাট বাচ্চা, এটাই তার মাথা বিগড়ে দিচ্ছে। অশান্তিতে ঘুম হারাম হয়ে গিয়েছে। ইরফানের ইচ্ছে করে মাইরাকে পটাপট থাপ্পড় দিয়ে বড় করে দিতে। সে বুঝেছে তার ফিলিংসের ব্যাপারে, বাটু বাচ্চা। তাই ইরফান যথাসাধ্য ট্রাই করল মাইরাকে তার মন থেকে ছুঁড়ে ফেলতে, বাট সে পারছে না। উল্টো তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করে। অনেক ভেবেচিন্তে ইরফান মাইরার একটা পজিটিভ দিক খুঁজে পেল। মেয়েটা ভীষণ শান্ত। মাইরাকে মানার জন্য সে হাতিয়ে হাতিয়ে এই দিকটা পেল। মাইরা বাচ্চা কিন্তু শান্ত। দুটো বৈশিষ্ট্য পাশাপাশি রেখে ভাবল, বাচ্চাটুকু মানিয়ে নেবে, সাথে এই যে শান্তশিষ্ট, এটার জন্য তাকে মেনে নেওয়া যায়। কথাটা ভেবে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার একটু শান্তি লাগছে। 1 সপ্তাহ পর ইরফান আবারও গ্রামে আসে। বিকেলবেলা আসর নামাজ পড়ে পুকুর পাড়ের দিকে আসলে দেখল মাইরা আজ একটা গাছতলায় বসে আছে, কি যেন বিড়বিড় করছে। ইরফান মাইরার পেছনে মাইরার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায়। মাইরার কণ্ঠে বিষাদ সুরে এলোমেলো শব্দ ভেসে আসে, আল্লাহ, আমি যদি কোটিপতি হতাম কত ভালো হতো। তুমি একদিন আমায় কোটিপতি বানিয়ে দেবে। কথাগুলো বলতে বলতে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান পেছন থেকে তা দেখতে পেল না, তবে মাইরার চাওয়ার ধরন তার কাছে পছন্দ হলো। পিঠ ফিরিয়ে রাখা মাইরার পানে চেয়ে ইরফান বিড়বিড় করে, ইটস ওকে, ওয়ান ডে ইউ উইল বি এ মিলিয়নিয়ার। কথাটা বলে ইরফান জায়গা প্রস্থান করে। মাইরা বেশ অনেকক্ষণ সেখানে বসে থাকে। আজ তাকে তার সৎবাবা অনেক কথা শুনিয়েছে। বাড়িতে মেহমান এসেছিল, তাই তার মা বেশ ভালো ভালো পদ রান্না করেছিল। মাইরা তাদের টেবিলে বসে পেট পুড়ে খেয়েছিল। আর মাত্র 2 বার খেলেই খাওয়া শেষ হয়ে যেত। তখনই তার সৎবাবা তার প্লেট উল্টে ফেলে চিৎকার করে বলে, এই জীবনে খাসনি, তোকে বিদেয় করতেই মানুষদের আসতে বলেছি, তারা আসার আগেই তুই খাবার খেয়ে নিলি। এই বাড়ি থেকে বিদায় হবি না তুই। ফ্রিতে গিলতে খুব মজা লাগে, তাই না? মাইরা মুখ ভর্তি খাবার নিয়ে মাথা নিচু করে বসে রইল। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। এই জীবনটা আল্লাহ রেখে দেওয়ায় মাইরার এত কষ্ট হলো। সে কেন মরে যায় না? কবে মরবে সে? তার হায়াত এখনও কেন শেষ হলো না? তার সৎবাবা সেখান থেকে প্রস্থান করলে মাইরা এক দৌড়ে বাইরে বেরিয়ে মুখ ভর্তি খাবার ফেলে দিল। মুখের ভেতর ডান হাত দিয়ে বমি করার চেষ্টা চালায়। পেছন থেকে তার মা তাকে টেনে ধরে। মাইরা কাঁদতে কাঁদতে তার মায়ের বুকে ঢলে পড়ে। সে মরে যেতে চায়, সে আর বাঁচতে চায় না। কথাগুলো ভেবে মাইরা ফুপিয়ে ওঠে।
তার টাকা থাকলে সেই লোকটাকে খাবারের মধ্যে ডুবাতো, তাকে খাওয়ার খোঁটা দিল। সন্ধ্যা নামবে নামবে ভাব। মাইরা চোখ মুখ মুছে গাছতলা থেকে উঠে বাড়ির পথ ধরে, মুখে হাসি ফোটায়। যাওয়ার পথে পরিচিত যার সাথে দেখা হয় কথা বলে হেসে হেসে, কাউকে আবার বাচ্চাদের মতো জ্বালিয়ে দৌড় লাগায়। ইরফান ভার্সিটি প্লাস অফিসের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই গ্রামে চলে আসতো, তবে থাকতো না। রাত হলেও আবার ফিরে যেত। বেশিরভাগ সময় শুদ্ধদের বাড়িতে যেতই না। মাইরাকে দেখেই চলে যেত এমন হয়েছে। তার বাইক ছিল না। তখনই হুটহাট আসা যাওয়ার চক্করে বাইক কিনেছিল, গাড়ির চেয়ে বাইকে কমফোর্ট লাগে বলে। দেখতে দেখতে ইরফানের মাস্টার্সের ফার্স্ট ইয়ার শেষ হয়ে যায়। সেকেন্ড ইয়ারের কয়েক মাস পেরিয়ে যায়। একদিন ভার্সিটি শেষে অফিসের কিছু কাজ শেষ করে বাইক নিয়ে সোজা গ্রামে চলে আসে ইরফান। শুদ্ধদের বাড়িতে যায়নি। সে মূলত মাইরাদের বাড়ি চেনে না। এতদিন সে দিনেই আসতো সব সময়। মাইরাকে সকালে আর বিকালে বাইরে দেখত, কিন্তু আজ রাত হয় সে বুঝতে পারে না মেয়েটাকে কোথায় পাবে। সেই প্রথম যেই পুকুর পাড়ে মাইরাকে দেখেছিল সেখানে এসে দাঁড়ায়, অস্থির মন নিয়ে হাঁটাহাঁটি করে, বিরক্ত হয়। আজ ভার্সিটিতে মাস্টার্সের এক্সাম থাকায় দিনের বেলা আসতে পারিনি। রেগে ডান হাত মুষ্টিবদ্ধ করে গাছে একটা পাঁচ মারে। মেয়েটাকে দেখতে না পেয়ে সে চরম বিরক্ত। বেশ কিছুক্ষণ পর হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে শীষ বাজাতে থাকে। ধীরে ধীরে কাঁচা রাস্তায় হাঁটতে থাকে। একটা গানে শীষ বাজায়। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবুও সে লাজে সরে যায়। মধু মালতী ডাকে আয়। হঠাৎই তার কান সজাগ হয়। মেয়েকণ্ঠে কেউ ডাকছে শিশলা বলে। ইরফান থেমে যায়। একটু আড়াল হয়ে দাঁড়ায়। অন্ধকার হওয়ায় তেমন স্পষ্ট দেখা গেল না, তবে চাঁদের আলোয় মাইরাকে দেখে চিনতে পারল সে। ইরফানের চোখে মুখে বিস্ময়। মাইরা শিশলা বলে ডাকছে, সাথে এদিক ওদিক তাকিয়ে খুঁজছে তাকে। ইরফানের কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো। সে যাকে খুঁজছে, তার যাকে ভালো লাগে, সেই বাচ্চা মেয়েটা তার শীষ শুনে তাকেই খুঁজছে। ইরফান আড়াল থেকে বেরিয়ে আসে, তবে মাইরার দিকে ফেরে না। উল্টো ঘুরে শীষ বাজাতে বাজাতে তার বাইকের দিকে এগিয়ে যায়। মাইরা এমন ছেলের অব্যয় দেখে স্থির হয়ে দাঁড়িয়ে যায়, সাথে সেই শীষ। সে আবারও ডাকল, শিশলা। ইরফান এগিয়ে গিয়ে বাইকে উঠে বসে। কিছুটা আওয়াজ করে বলে ওঠে, ইয়া। কথাটা বলে আবারও শীষ বাজাতে বাজাতে বাইকে এক টান দেয়। ইরফানের কাছে মাইরার ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং লাগে। সে সিদ্ধান্ত নিয়েই রেখেছে মাইরার অ্যাটলিস্ট 17 থেকে 18 বছর হলেই বিয়ে করবে। এতদিনে বাচ্চা মেয়ের এই ছোট বয়স থেকে বড় হওয়া পর্যন্ত তার ভেতরকার একটা নতুন অনুভূতি, এটার সূচনা থেকে ইরফান এনজয় করতে পারবে। ইরফান সেদিন শুদ্ধদের বাড়িতেই ছিল। এরপর পরদিন সকাল সকাল শুদ্ধদের বাড়ি থেকে বেরিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গ্রামের গণ্ডি থেকে বেরোনোর আগেই রাস্তায় মাইরাকে দেখে বাইক থামায়। মাথায় হেলমেট। ওভাবেই গম্ভীর চোখে মাইরাকে দেখছে। যে মেয়ে ভীষণ চঞ্চল, খই ফোটার চেয়েও মুখ বেশি চলছে মাইরার। সাথে মাইরার এরোর সাথে হাজারটা দুষ্টুমি। এরোর ওপর ঢলে পড়ছে হাসতে হাসতে। ইরফান চোয়াল শক্ত করে মাইরার দিকে তাকালো। এত বেশি কথা বলা মানুষ ইরফানের পছন্দ নয়। শুধু পছন্দ নয় এমন না, সে এই ধরনের মানুষকে টোটালি সহ্য করতে পারে না। স্কুল লাইফে এমন অনেক চঞ্চল মেয়ে বা ছেলে তার সাথে কথা বলতে আসলে সে মুখ ফিরিয়ে রাখত। কেউ বেশি জোর করলে তাকে থাপ্পড় মেরে দিত। এজন্য ইরফানকে অনেকেই বিরক্ত চোখে দেখত। ইরফান সেসবকে পাত্তা দিত না। শুদ্ধর ব্যাপারটা আলাদা। ছোট থেকেই শুদ্ধর সাথে একসাথে পড়ছে। শুদ্ধ একা একা কথা বলে। ইরফান কখনো চুপ থাকে, নয়তো রেগে জায়গা প্রস্থান করে। তবে শুধুমাত্র শুদ্ধকে তার সয়ে গিয়েছে অনেকটা বড় হওয়ার পর।
ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত শুদ্ধ ভালোই মার খেয়েছে ইরফানের হাতে বেশি কথা বলার জন্য। ইরফানের বিচারও বসত, তার বাবা বকত শুদ্ধকে মারার জন্য। ইরফানের মাঝে তেমন হেলদোল দেখা যেত না। তারেক নওয়াজ শুদ্ধকে ইরফানের পিছে না লাগতে নিষেধ করত। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে মাথা নাড়ত, কিন্তু সুযোগ পেলে আবার ইরফানের পিছনে লাগত। মাইরা বাচ্চা হওয়ায় ইরফান প্রথমেই মুখ ফিরিয়ে নিয়েছিল মাইরার থেকে। সে কি করে ওই হাঁটুর বয়সী মেয়েকে ভালোবাসতে পারে, কি করে মানবে ওকে? কিন্তু নিজের মনের সাথে যুদ্ধ করে টিকতে না পেরে মাইরাকে মানার জন্য একটা বৈশিষ্ট্য খুঁজছিল, যেন সে মাইরাকে মানতে পারে। এরপর ইরফান মাইরার প্রতি ফিলিংসকে আশকারা দিয়েছিল একমাত্র মাইরার শান্ত স্বভাবের জন্য। সে যতদিন মাইরাকে দেখেছে মাইরা ভীষণ শান্ত হয়ে একা একা চুপচাপ থাকত। আজ হঠাৎ মাইরার এমন রূপ দেখে ইচ্ছে করলো এই মেয়েকে থাপড়িয়ে সব বাজে স্বভাব চেঞ্জ করতে। ভাবনার মাঝেই মাইরা দৌড়ে এসে ইরফানের বাইকের সামনের চাকার সাথে ধাক্কা খায়। ডান পায়ে ব্যথা পেয়ে চিল্লিয়ে বলে ওঠে, এই কোন বেয়াদব রে? ও মাগো, আমার পা! ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দিকে তাকালে দেখল মাথায় কালো হেলমেট, যার ফলে মুখটা দেখতে পেল না। গায়ে কালো শার্ট, কালো প্যান্ট, হাতের ঘড়িও কালো, জুতোও কালো, বাইকটাও কালো। মাইরা মাথায় হাত দিয়ে বলে, ওরে আল্লাহ, এ তো দেখি পুরাই কালা মামা। তা কালা মামার সাথে কি কানা মামাও হয়ে গিয়েছেন? চোখে দেখেন না? ইরফান চিৎকার করে বলে ওঠে, শাট আপ! মাইরা ভয়ে কেঁপে ওঠে, দৌড়ে রাস্তার অপর পাশে চলে যায়। ইরফান এক সেকেন্ডও সময় নষ্ট না করে হাওয়ার বেগে বাইক নিয়ে জায়গাটা প্রস্থান করে। রাগের চোটে বাইকের স্পিড বাড়ায় সমানে। দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই উইল ফরগেট ইউ। ইরফান বাড়ি ফিরে হনহন করে তার ঘরে চলে যায়। তার ক্যামেরা, ল্যাপটপ দুটো দুই হাতে নিয়ে সমানে আশ্রায়। ওই স্টুপিডকে দিয়ে এই দুটো ভরে গিয়েছে। রাগে ল্যাপটপ আর ক্যামেরা দুটোই একদম গুঁড়ো করে ফেলে। শুদ্ধ ইরফানদের বাসায় এসেছিল। সে ম্যাসে থাকে, যদিও তার মামা এখানে থেকে পড়াশোনা করার কথা বলেছিল। অনেক জোর করেছে, শুদ্ধ মানেনি। ব্যাপারটা তার কাছে ভালো লাগেনি। আজ ভার্সিটি নেই, তাই সে ইরফানদের বাসায় আসে। কিন্তু ইরফানের ঘরে এসে ইরফানকে ল্যাপটপ আর তার প্রাণের ক্যামেরা ভাঙতে দেখে শুদ্ধ দৌড়ে গিয়ে ইরফানকে জাপটে ধরে। অবাক হয়ে বলে, এই ইরফান, এগুলো কি করেছিস? হায় রে, তোর এত সাধের বাচ্চাটাকে মেরে ফেললি। ইরফান শুদ্ধর কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে, ও কেন এসেছিল আমার সামনে? আমি ওকে টলারেট করতে পারবো না। এখন আমার কি হবে? শুদ্ধ অবুঝের মতো ইরফানের দিকে চেয়ে থাকল। কার সাথে আবার কি ঘটিয়েছে? ইরফান শুদ্ধকে ছেড়ে তার ঘরের ভেতরে আরেকটি ঘরের ভেতর গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে ভেতরে যা যা ছিল সব টেনে টেনে ছিঁড়ে ফেলে। সবগুলো ঘরের মাঝখানে এনে পকেট থেকে লাইটার বের করে সব জ্বালিয়ে দেয়। থাই খুলে দেয়, তবুও বন্ধ ঘরের ধোঁয়া সব বেরিয়ে যেতে পারে না। দরজার ওপাশ থেকে শুদ্ধ দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, ইরফান, কি করছিস? দরজা খোল। কি আছে এখানে? কি পোড়াচ্ছিস? ইরফান একটা কথাও বলল না। যতক্ষণ সব পুড়ে ছাই না হয়ে যায় ততক্ষণ ইরফান সেদিকেই একদৃষ্টিতে তাকিয়ে রইল। সব পুড়ে ছাই হয়ে গেলে ইরফান ঘর থেকে বেরিয়ে আসে। শুদ্ধ ইরফানকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভেতরে উকি দিয়ে দেখল কিছুই নেই, নর্মাল সব। ঘরের মাঝখানে ছাইয়ের স্তূপ। ইরফান তার বেডের উপর জুতো পায়ে নিয়ে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে, চোখ বুজে নেয়। শুদ্ধ ইরফানকে কিছু বলতে নিলে তার আগেই তারেক নওয়াজ ঘরে এসে ল্যাপটপ আর ক্যামেরার এই অবস্থা দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ক্যামেরা যাক, বাট ল্যাপটপে কত ডকুমেন্টস ছিল। ভীষণ রেগে যায় তিনি। ইরফানকে অনেক কথা শোনায়। ইরফান শুনেছে কিনা কে জানে, তবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
ল্যাপটপ ভাঙার কারণে ইরফানদের ব্যবসায় কিছুটা লস হয়। তারেক নওয়াজ এরপর থেকে ইরফানের পার্সোনাল ল্যাপটপ থেকে সব অফিসে তার ল্যাপটপে কালেক্ট করে রাখে। এই মাথা পাগল ছেলের জন্য আরও কত কী করতে হবে কে জানে। ইরফান সেদিনের পর থেকে আর গ্রামে যায়নি বললেই চলে। তার কানে এসেছিল মাইরার বাবা মাইরাকে বিয়ে দিতে চায়। কথাটা শুনে ইরফানের ইচ্ছে করল সেই বাপকে গিয়ে কোরবানি করে দিয়ে আসতে। এরপর ইরফান গ্রামের একটা পরিচিত ছেলেকে মাইরার একটা পিক দেখিয়ে বলে এর জন্য পাত্র আসলে তাকে যেন খবর দেওয়া হয়। ইরফান মাইরার ব্যাপারে কিচ্ছু শোনেনি কখনো, এমনকি নামটা পর্যন্তও না। মাইরার বৈশিষ্ট্য জানার পর তো আরও রাগ হতো মাইরার কথা মনে পড়লে। বেশ কয়েক মাস পর ইরফান আর শুদ্ধর মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে তারা ভার্সিটিতে অ্যাপ্লাই করে। রেজাল্ট ভালো থাকায় তারা পাবলিক ভার্সিটির লেকচার হয়ে যায়। ইরফান ব্যবসায় ফোকাস করে পুরোপুরি। মূলত মাইরার সেই কথাকে কেন্দ্র করেই সে ব্যবসায় এত মনোযোগ দিয়েছে, নয়তো এক্ষুনি ব্যবসায় হাত দিত না। ইরফান আজ গাড়ি নিয়ে গ্রামে এসেছে, মাইরার জন্যই এসেছে। মেয়েটা বাচ্চার সাথে চঞ্চল মনে পড়লেই যেন রাগ হয়, আবার খারাপও লাগে। নিজের মনকে মানাতে না পেরে আবারও সেই অপছন্দের মেয়ের জন্যই এসেছে। আগের ক্যামেরা ভাঙার পর সিম আরেকটা ক্যামেরা কিনেছে। সে তার মনকে থামাতে পারছে না, মানাতে পারছে না। বিকেলে রোদ পড়ে গিয়ে প্রকৃতি কিছুটা শীতল হয়েছে। ইরফান গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পরনে সাদা শার্ট, শার্টের হাতা কোনোই পর্যন্ত যত্ন করে ভাঁজ করে রাখা, কালো প্যান্ট, মুখে কালো মাস্ক, এক হাতে ক্যামেরা আরেক হাতে বাডফ্লাওয়ার। মাইরাকে দেখার পরপরই ইরফান অনলাইন থেকে বাডফ্লাওয়ারের বীজ কিনে সে বেশ কসরত করে অনেকগুলো গাছ বড় করেছে। তার মাঝে থেকে দুটো বাডফ্লাওয়ার গাছের ডাল ছিঁড়ে এনেছে। যে ডাল দুটোর দুই পাশে সারিবদ্ধভাবে মোট 8টা করে বাডফ্লাওয়ার। ইরফান এগিয়ে যায়। খুব বেশি খুঁজতে হয় না মাইরাকে। ভাগ্যক্রমে মাইরা আজও সবুজ জামা পরেছে। ইরফান মাইরার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। তবে একটু পর ইরফানের দৃষ্টিতে বিরক্তি ভর করে মাইরার চঞ্চলতায়। মাইরা বেশ কয়েকজন বাচ্চাদের মাঝে খেলাধুলা করছে, পায়ে ধুলো মাখা। ইরফানের ইচ্ছে করলো আগে একে ঠাটিয়ে ইচ্ছে মতো থাপড়ে মানুষ বানাতে। মাইরার বয়স তখন 14 বছরের একটু বেশি। মাইরার দেহের গঠন খুব বেশি চিকন নয়, আবার খুব বেশি মোটাও নয়। বয়স কম হলেও মাইরার গ্রোথ ভালো থাকায় মাইরাকে অন্যদের চেয়ে বেশ বড়ই লাগে। ইরফান নিজের বিরক্তি নিজের মাঝে চেপে একটা 5 বছরের বাচ্চার হাতে বাডফ্লাওয়ারের ডাল হাতে দিয়ে মাইরাকে দেখিয়ে দেয় আর বলে এটা মাইরাকে গিয়ে দিতে। পকেট থেকে বেশ কয়েকটা চকলেট বাচ্চাটার হাতে দিয়ে বলে তার কথা যেন না বলে। বাচ্চাটি সব মেনে নিয়ে মাইরার দিকে দৌড় দেয়। ইরফান সোজা হয়ে দাঁড়ায়, মাইরার দিকে তাকায়। মেয়েটা ঘেমে গিয়েছে, তবুও লাফঝাপ থামানোর গন্ধ নেই। ইরফানের বিরক্তির মাত্রা বাড়ছে বই কি কমছে না, সাথে রাগও হচ্ছে। মেয়েটা শান্তশিষ্ট হলে কি খুব ক্ষতি হয়ে যেত? বাচ্চা ছেলেটি মাইরার হাতে বাডফ্লাওয়ারের ডাল দুটি ধরিয়ে দিলে মাইরা বাচ্চাটির হাত থেকে সেগুলো নেয়। ভ্রু কুঁচকে বলে, এগুলো কে দিল তোকে? বাচ্চাটি বলতে গিয়েও থেমে যায়। বাচ্চা ছেলে, তাকে একজন চকলেট দিয়ে বলতে নিষেধ করেছে, সেও বলবে না, তাই কিছু না বলেই দৌড় দেয়। মাইরা ডাকলেও শোনে না। মাইরা অবাক হয়, হাতের ডাল দুটোর দিকে তাকালে অবাক হয়। এত ইউনিক জিনিস এর আগে কখনো দেখেনি। মাইরার মনে হলো ডালে ধরে থাকা সবুজ পাতাগুলো এক একটা মুড়িয়ে মুড়িয়ে নিখুঁত হাতে বানানো টিয়া পাখি, যার মাঝে প্রাণ নেই তবে ভীষণ সুন্দর। তার মনে হয় টিয়া পাখির মতো দেখতে এই টিয়া ফুলগুলো এক্ষুনি তার সাথে কথা বলবে বলবে ভাব। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। তার পাশে থাকা বান্ধবীদের দেখায়। সকলেই বেশ অবাক হয়। মাইরা তার বান্ধবীদের সাথে রাস্তা থেকে নেমে একটা মাঠে যায়, যেখানে মানুষজন নেই তেমন। এরপর সেখানে ঘাসের উপর পা ভাঁজ করে বসে।
তার দুই পাশে তার বান্ধবীরা বসে। মাইরা খোপা করা চুলগুলো খুলে দেয়, কিছুটা চুল সামনে হেলে আসে, মুখে হাসি, দুই হাতে বাটফ্লাওয়ার। ইরফান দূর থেকে মাইরার প্রতিটা ভাবভঙ্গি তার ক্যামেরায় বন্দি করে নেয়। ইরফানের চোখে মুখে মুগ্ধতা, ঠোঁটের কোণে স্বচ্ছ সূক্ষ্ম হাসি। মাইরার পানে মুগ্ধ দৃষ্টি নিবদ্ধ রেখে বিড়বিড় করে, জীবন্ত বাটফ্লাওয়ারের কোলে ঘুমন্ত বাটফ্লাওয়ার, সো কিউট। হঠাৎই ইরফানের মুখ থেকে হাসি মিলিয়ে যায়। মাইরার দিকে চেয়ে চোখ মুখ মুহূর্তেই কেমন শক্ত হয়ে যায়। মাইরা তার হাতে থাকা ডাল থেকে বাটফ্লাওয়ারগুলো একটা একটা করে ছিঁড়ে তার বান্ধবীদের দিচ্ছে। ইউনিক জিনিস আর ভীষণ কিউট। মাইরা সবাইকেই ভাগ করে দিল। সবশেষে তার কাছে থাকলো 3টা বাটফ্লাওয়ার। সেগুলো তার হাতে নিয়ে সবাইকে টাটা বলে মাঠ থেকে রাস্তায় উঠে আসে। ইরফান চোয়াল শক্ত করে মাইরার দিকে চেয়ে আছে। সে ভালোবেসে তার বাটফ্লাওয়ারের জন্য এগুলো এনেছে, আর এই স্টুপিড তার ভালোবাসা সবার মাঝে বিলিয়ে দিচ্ছে। ইরফান রাগ চেপে রাখতে না পেরে সর্বশক্তি দিয়ে হাতের ক্যামেরাটা ছুঁড়ে ফেলে। মাইরা খুব বেশি দূরে ছিল না, ক্যামেরাটা একদম তার সামনে গিয়ে পড়ে। মাইরা 2 পা পিছিয়ে যায়, এক্ষুনি তার পায়ের উপর এসে পড়ত এটা। মাইরা চোখ তুলে তাকালে এক অপরিচিত লোককে দেখল। মুখ দেখতে পায় না, মুখে মাস্ক থাকায়। গেট আপ দেখে বুঝলো এটা শহুরে ছেলে, আর ক্যামেরাটাও ওদিক থেকেই আসলো, লোকটারই হবে। এই ভেবে মাইরা নিচু হয়ে ক্যামেরাটা তুলে ইরফানের সামনে এসে দাঁড়ায়। ইরফান 2 হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে চোখ বুজে আছে। মাইরা গলা ঝেড়ে বলে, ভাইয়া, এটা কি আপনার? ইরফানের রাগের মাত্রা বোধহয় এবার 16 কলা পূর্ণ হলো। ভাইয়া সে তার বাটফ্লাওয়ারের ভাইয়া? লাইক সিরিয়াসলি? এই মেয়ে আর 2 মিনিট তার সামনে থাকলে থাপ্পড় খেতে খেতেই আজ মরবে। ইরফান চোখ বুজেই দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে, আউট! এত জোরে ধমক মাইরার কাছে আনএক্সপেক্টেড ছিল। মেয়েটা ভয়ে কেঁপে ওঠে, হাত থেকে ক্যামেরাও পড়ে যায়। কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগায়। এমনিতেই চেনে না জানে না, তবুও হেল্প করতে আসলো। উল্টো তাকিয়ে কি জোরেই না ধমক দিল লোকটা। যাওয়ার আগে মাইরা পিছু ফিরে শব্দ করে বলে ওঠে, আদব নাই, শালা বেয়াদব! ইরফান কথাটা শুনতেই জ্বলন্ত চোখে তাকায় মাইরার দিকে। মাইরা যান হাতে নিয়ে দৌড়ে প্রায় অদৃশ্য হওয়ার পথে। ইরফান দাঁতে দাঁত পিষে বলে, আই উইল কিল ইউ স্টুপিড গার্ল। ইরফান মাইরাকে ভুলে যাওয়ার মিশনে নেমেছে বলতে গেলে, কিন্তু পারছে না। তার এত অশান্তি লাগে। নতুন নতুন কলেজ লেকচারার হয়ে স্টুডেন্টদের উপর অর্ধেক ঝাল মেটায়। মেজাজ সবসময় গরম থাকে। এ তো নতুন নয়, কিন্তু এই অশান্তি আর নেওয়া যাচ্ছে না। ইরফান আবারও গ্রামে যায় মাইরাকে দেখতে। সেই চঞ্চল মেয়েকে দেখে ইরফানের ভীষণ রাগ হয়। সে সব হ্যাবিট নিতে পারে না। এই মেয়ে তার আশেপাশে থাকলে তার অজান্তেই মেয়েটা তার হাতে ঠিক কত যে মার খাবে এটা ভেবে নিজেরই গলা শুকিয়ে আসে। সে নিজেকে চেনে। এখন কি করবে? না পারছে এগোতে, না পারছে পেছাতে। ইরফান আবারও গ্রামে আসে, মাঝে মাঝেই মাইরাকে দেখে। প্রায় রাতেই সেই পুকুর পাড়ে গিয়ে শীষ বাজায়। ইরফানের নিজেকে এত অসহায় লাগে। সে এমন অদ্ভুত কেন? তার নিজের উপরই ভীষণ রাগ হয়। সে মাইরাকে চায়, বাচ্চা মাইরাও তাকে চায়। বাট ইরফান মাইরাকে নিজের কাছে আনতে পারছে না। কেমন এক বিশ্রী অনুভূতি। এক রাতে পুকুর পাড়ে প্রায় অর্ধেক রাত পর্যন্ত বসেছিল। পুরো 15টা সিগারেট একবারই শেষ করে। রাতের মিটমিট করে জ্বলতে থাকা তারা আর চাঁদের আলোয় পুকুরের পানি টলটল করে। ইরফান স্পষ্ট দেখতে পায় এই টলটলে পানিতে মাইরার মায়াবী মুখটা। মৃদু হাওয়ায় গাছের পাতার সাথে সাথে পুকুরের পানি মৃদু দোলে। সাথে জ্যোৎস্নায় মাখা মাইরার মায়াবী মুখ। ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে, তুমি আমার দূরে থাকা অপছন্দের এক চঞ্চল হরিণী।
যাকে ছোঁয়ার তৃষ্ণা আমার হৃদয়ে এক তাণ্ডবময় অস্থিরতা জাগায়, যা আমি চাইলেও থামাতে পারি না। বাডফ্লাওয়ার। ইরফান মাইরাদের বাসা চিনত না। সে পুকুর পাড় থেকে হাঁটতে হাঁটতে একটা উঠানে চৌকি দেখে সেখানে শুয়ে পড়ল। মাঝে মাঝে এখানে এসে শুয়ে পড়ত। তার ক্যারেক্টারের সাথে এটা একদমই মানানসই নয়। যেখানে সে রাস্তার পাশে বসতেই 10 বার ভাবে সেখানে কান্নাকার চৌকি পাতার সেখানে এসে শুয়ে পড়ত, শীষ বাজাত। মাঝে মাঝে নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত জায়গা প্রস্থান করত। এক রাতে ইরফান আবারও পুকুর পাড়ে এসে শীষ বাজায়। সেদিন সে আবারও শুনতে পায় মাইরার ডাক। ইরফান ঢোক গেলে মাইরা দৌড়ে আসছে। ইরফান অন্ধকারে দাঁড়িয়ে থাকল। মাইরা হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যায়। ডেকে ওঠে, শিশলা। ইরফান এগিয়ে যেতে গিয়েও যায়নি। তার মাইরাকে দেখলে রাগ হয়। মেয়েটা তার হাতে শক্ত মার খাবে। এই মেয়েটা চঞ্চল না হলে নিশ্চয়ই সুন্দরভাবে আসতো। এমন দৌড়ে আসতো না, আর এভাবে পড়েও যেত না। ইরফানের রাগ মাথাচাড়া দিয়ে ওঠে। ইচ্ছে করলো আগে একে উঠিয়ে 4টে থাপ্পড় দিতে, তাই এগোলো না। মাইরার সামনে একটা কুকুরকে দেখে ইরফানের রাগ তরতর করে বেড়ে যায়। কুকুরটি মাইরার দিকে এগোলে ইরফান চোখ বড় বড় করে তাকায়। সে বাডফ্লাওয়ারকে আঘাত করবে বলে বিয়েটাই করছে না, আর এই কুকুর তার বাডফ্লাওয়ারের দিকে পা বাড়াচ্ছে। কত বড় সাহস! দাঁতে দাঁত চেপে উচ্চারণ করে, ডিসগাস্টিং। কুকুরটি ইরফানের কথা শুনেছে কিনা মাইরার পাশ দিয়েই দৌড় দেয়। ইরফান সময় নষ্ট করল না। বড় বড় পা ফেলে তার বাইকে উঠে পড়ে মাইরার থেকে অনেকটা দূরত্বে। এরপর হাওয়ার বেগে জায়গাটা প্রস্থান করে। ইরফান মূলত কুকুরের পিছু নিয়েছে। কিছু দূরে যেতেই দেখল কুকুরটি একটা গাছের নিচে বসে হাঁপাচ্ছে। তার পাশে 2টো কুকুরছানা, যেন তারা তার মায়ের সেবা করছে। ইরফান যে রাগ নিয়ে এসেছিল তাতে কিভাবে যেন পানি পড়ল। সে আর এগোলো না কুকুরটির দিকে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে শুধু তাকিয়ে রইল কুকুরছানাসহ বড় কুকুরটির দিকে। তার চোখে মুখে অসহায়ত্ব। সে তার বাডফ্লাওয়ারকে এভাবে আদর করে ছুঁয়ে দিতে পারে না। ভীষণ খারাপ লাগে তার। তার বিপরীতধর্মী মাইরাকে দেখে তার ভীষণ রাগ হয়। ইরফান বেশ কিছুক্ষণ পর আবারও মাইরার এখানে আসে, যেখানে মাইরা পড়ে গিয়েছিল। এসে জায়গাটা ফাঁকা দেখল। ইরফান আশেপাশে তাকিয়ে খুঁজল মাইরাকে। কোথাও দেখতে না পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে তার বাইকের উপর উল্টো দিক হয়ে 2 পা 2 দিক দিয়ে বসে। পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে। পুরো 5টা সিগারেট পোড়ায়। এরপর বাইকের উপর কোনো রকমে শুয়ে 2 হাত মাথার নিচে রাখে। বাম পা ভাঁজ করে রেখে ডান পা বাম পায়ের উপর রাখে। এরপর চোখ বুজে মলিন সুরে গেয়ে ওঠে, তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়ই, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে। থেমে যায় ইরফান। দৃষ্টি জোড়ায় অসহায়ত্ব। চোখের মণি দুটো অন্ধকার আকাশ পানে। বাডফ্লাওয়ারকে ছোঁয়ার সাধ্য তার নেই। ছুতে গেলেই যে আঘাত পাবে। কি করে এগোবে ইরফান? আকাশ পানে চেয়ে বিড়বিড় করে, সরি বাডফ্লাওয়ার। তারেক নওয়াজ ইরফানকে রাজি করাতে পারছে না মাইরাকে বিয়ের ব্যাপারে। অনেক দিন থেকে বলেছে, কিন্তু ইরফান শোনে না। ওদিকে মাইরার সৎ বাবা মাইরার জন্য 2 দিন পর পর পাত্র আনে। তারেক নওয়াজ চিন্তিত। তিনি কি করবেন এবার? মনে মনে পরিকল্পনা করলেন কিছু। তারেক নওয়াজ রুমা নওয়াজ ইরফানকে নিয়ে টিনা বেগমের বাড়িতে যায়। তারেক নওয়াজ এবার আটঘাট বেঁধে এসেছে। সে এবার মাইরার সাথে ইরফানের বিয়েটা দিয়েই ছাড়বে। ভাবনা অনুযায়ী তিনি ইরফানকে বলেন বিয়ের কথা। ইরফান তো মানবে না। সে এবার রুমা নওয়াজকে অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে বলে। ইরফান উপর থেকে যেমনই হোক, ভেতর থেকে নরম। বিশেষ করে কাছের মানুষদের জন্য। মা অসুস্থ হয়েছে শুনলে ইরফান অবশ্যই বিয়ে করবে।
ইরফান বিয়ে করবে না বলে গ্রাম থেকে রওনা হয়েছে। তখনই তারেক নওয়াজ জানায় তার মা মারাত্মক অসুস্থ। ইরফান গাড়ি ঘোরায়। শুদ্ধদের বাড়ি এসে দেখে তার মা সত্যিই অসুস্থ। মাকে অসুস্থ দেখে ইরফান আর একটা কথাও বলেনি। তার মাইরার কথা বারবার মনে পড়ছে। মাথা নিচু করে চুপচাপ বসে রইল জড়বস্তুর মতো। এই পর্যন্ত মাইরার জন্য আসা প্রতিটা পাত্রের অবস্থা খুব ভালো রাখেনি ইরফান। কেউ মাইরাদের বাড়িতে পাই রাখতে পারেনি মাইরাকে দেখার জন্য। যারা বেশি ঘাটতারামি করত ওদের অবস্থা ইরফান সারা জীবন হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছে। তারেক নওয়াজ ইরফানের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে, বিয়ে করলে তোমার জীবন সুন্দর হবে। ইরফান তার মাথা থেকে বাবার হাতটা ঝাড়া মেরে দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট টাচ মি। তারেক নওয়াজ কিছুই বললেন না। ছেলে বিয়েতে রাজি হয়েছে এই তো অনেক। ইরফান হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে তার বাবার দিকে চেয়ে বলে, বিয়ে করলে লাইফ সুন্দর হয়? তারেক নওয়াজ বোঝানোর স্বরে বলল, হ্যাঁ অবশ্যই। ইরফান ভ্রু কুঁচকে বলল, তুমি চাও তোমার লাইফ সুন্দর হোক? তারেক নওয়াজ না বুঝেই বলল, হ্যাঁ অবশ্যই চাই। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে। কথাটা বলে ইরফান তার মায়ের সামনে দাঁড়িয়ে বলে, আরেকটা মেয়ে দেখো তো আম্মু, বাবা বিয়ে করতে চাইছে। ইরফানের কথা শুনে রুমা নওয়াজ সহ তারেক নওয়াজ হতবম্ব হয়ে যান। রুমা নওয়াজ দ্রুত শোয়া থেকে উঠে বসেন। ইরফান তীক্ষ্ণ চোখে এতক্ষণ অসুস্থ হওয়ার ভান করা সুস্থ মাকে দেখল। অতপর হঠাৎই চিৎকার করে বলে, এসব ফালতু কাজ করে আমাকে বিয়ে দিতে চাইছো? ফান করছো আমার সাথে? ইরফানের এভাবে কথা বলায় রুমা নওয়াজের এবার সত্যিই প্রেশার হাই হয়ে যায়। অবস্থা ভালোই খারাপ হয়। ইরফানও বুঝেছে তার মায়ের অবস্থা খারাপ হয়েছে। তার মা অসুস্থ শরীরে ইরফানের কাছে আবদার করে সে যেন বিয়েতে রাজি হয়। ইরফান অসহ্যকর এক অনুভূতি নিয়ে বিয়েতে রাজি হতে বাধ্য হয়। ইরফান শক্ত হয়ে সোফায় বসে আছে। রাগে মাথাসহ পুরো বডিতে যেন আগুন জ্বলছে। তার সামনেই সোফার টেবিলের উপর তার বাবা মায়ের ফোন একসাথে রাখা। ইরফান রাগে ফোন দুটো সর্বশক্তি দিয়ে আঁচড়ে ফেলল। ফোন দুটো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারেক নওয়াজ ছেলের রাগ দেখে অবাক হন না। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করছে, একটু আধটু রাখবেই তো। দুটো ফোনের বিনিময়ে বিয়েতে রাজি হলেও কোনো প্রবলেম নেই। ইরফানকে কিছু বলতে গিয়েও তারেক নওয়াজ জিভ গুটিয়ে নেন। একটু আগের বলা ছেলের উদ্ভট কথা শুনে তার কাছে আর গেলেন না। কি সাংঘাতিক ছেলে তার, নিজের বাবাকে বিয়ে দিতে চায়। ইরফান বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে শান্ত করে। এরপর শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর বেডে শুয়ে পড়ে। শুদ্ধ তার বেডের একপাশে শুয়ে ফোন স্ক্রল করছিল। ইরফানের কথা শুনে ঘাড় ফিরিয়ে তাকায় ইরফানের দিকে। মেয়েটি কি বিয়েতে রাজি? ইরফানের কথায় শুদ্ধ মৃদুস্বরে বলে, শুনেছি মেয়েটি বিয়েতে রাজি নয়, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তোকে দেখেও নি। ইরফান বিড়বিড় করে, গুড। শুদ্ধ মৃদুস্বরে বলে, ওদের অবস্থা খুব বেশি ভালো না, মানে টাকা পয়সা নেই তেমন, তাই তুই উল্টাপাল্টা কিছু ভাবিস না। ইরফান কিছুই বলল না। চুপচাপ বেড থেকে নেমে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। তার মাথায় কিছু খেলছে। মেয়েটা বিয়েতে রাজি নয় এর মানে মেয়েটিও তাকে ডিভোর্স দিয়ে দেবে সে অফার করলে। ফার্স্ট অপশনে রাখলো মেয়েটিকে ডিভোর্স দিয়ে তার যাবতীয় খরচের একটা অ্যামাউন্ট সে মেয়েটাকে দিয়ে দেবে, যেন ডিভোর্স দিলেও কোনো প্রবলেম না হয়। আর সেকেন্ড অপশন, মেয়েটার স্বামী চাইলে সে তার এক ফ্রেন্ডের সাথে মেয়েটিকে বিয়ে দিয়ে দেবে। যে ফ্রেন্ডের কথা ভাবলো সে গুড লুকিং, সব দিক থেকেই ভালো। মেয়েটির অবশ্যই কোনো প্রবলেম হবে না। মেয়েটি যেহেতু তাকে দেখেনি, তাকে নিয়ে ভাবেনি, সো এটা একটা গুড পয়েন্ট। আর মেয়েটির বাড়িতে তেমন কেউ ছিল না, বাবা মা ছাড়া, তাই জামাই বদল হলেও প্রবলেম নেই। সবচেয়ে বড় কথা, জামাই বদল হলে তার ফ্যামিলি আর মেয়েটির ফ্যামিলির দুজনেরই শিক্ষা হবে।
এরা এত চিপ মেন্টালিটির কেন ইরফান বুঝে পায় না। বিয়ের মতো একটা ব্যাপার এভাবে জোর করে দিচ্ছে, স্ট্রেঞ্জ। ইরফান বাইরে গিয়ে সে এক উকিলের সাথে যোগাযোগ করে। সে আজকে বিয়ে করছে। যত দ্রুত সম্ভব যেন ডিভোর্সের ব্যবস্থা করা হয়, কথাবার্তা ঠিক করে। এরপর তার সেই পরিচিত ফ্রেন্ডের সাথেও এই ব্যাপারে আলাপ করলে সে সম্মতি দেয়। সে এমনিতেও মেয়ে খুঁজছে। ইরফানের উপর তার পুরো ভরসা আছে, তাই দ্বিমত করার প্রশ্ন নেই। বন্ধুর জন্য এইটুকু করাই যায়। তার ফ্যামিলির প্রবলেম নেই তেমন। এই কারণে সে যেভাবেই বিয়ে করুক না কেন কোনো প্রবলেম নেই। ইরফান তার মায়ের জন্য আপাতত বিয়েটা করে নেয়। সে রাগের মাথায় ধূপধাপ মেরে দিতে পারে ভেবে শুদ্ধকে বলেছিল যেন মেয়েটার সাথে তার ভাবনা অনুযায়ী আলোচনা করে, কিন্তু শুদ্ধ বাদরামি করে বলেনি। ইরফানও 2 দিন টুকটাক অফিসের কাজে ব্যস্ত ছিল। এরপর মনে মনে ভেবেছিল শুদ্ধকে দিয়ে এসব হবে না, এই বাদর কাজ আরও ঘেঁটে দেবে। সে যে নিজেই মেয়েটাকে বলবে সেই উপায়ও নেই। উপায় আছে, তবে সে কাউকে বুঝিয়ে বলবে এত ধৈর্য তার নেই। দেখা যাবে সেই মেয়ে বোঝার চেয়ে তার হাতে থাপ্পড়ি খেয়েছে বেশি। না দেখার আগ পর্যন্ত যতবার বুঝেছে ওই অপরিচিত মেয়ে তার বউ। ইরফান নওয়াজের বউ অন্য একটা মেয়ে। ইরফানের ভীষণ রাগ উঠে যেত ভাবতেই। সেখানে সে কি করে মেয়েটাকে বোঝাবে? এসব অশান্তির মাঝেই হঠাৎ সেই রেস্টুরেন্টে মাইরাকে দেখে ইরফান অবাক হয়। এই মেয়ে গ্রাম ছেড়ে তাদের শহরে কেন? তারপর রেস্টুরেন্ট থেকে বাড়ি এসে যখন দেখল তার বউ অন্য কেউ নয় বরং মাইরা, ইরফান স্তম্ভিত হয়। মাইরার চঞ্চলতা দেখে ইরফান ধরেই নিয়েছিল এই মেয়েকে সে এই জীবনে মানতে পারবে না। রাগে সব জ্ঞান হারিয়ে মাইরাকে ধূপধাপ মেরেও দিত। ইরফানের মাথায় কিছু খেলে। মাইরা তো তাকে চেনে না, তাহলে তাকে অন্য কেউ ভেবে বিয়ে করে নিল কেন? হ্যাঁ, এই জন্যই বাচ্চাদের মন দিতে নেই। তার শীষ শুনে ভালো লেগেছিল, আবেগে ছুটে আসতো। সময় মতো তাকেই আরেকজন ভেবে বিয়ে করে নিয়েছে। রাগে মাথায় আগুন জ্বলে ওঠে। সব ভাবনা রেখে ইরফান সোজা গ্রামে যায় সেই ছেলের কাছে যাকে মাইরার বিয়ের খবর দিতে বলেছিল। তার মাথায় বারবার এটাই খেলে, আজ তার জায়গায় অন্য কেউ হলে তার বাডফ্লাওয়ারকে অন্য কেউ ছুঁয়ে দিত। মাথার মগজ বোধহয় ভেতরে ফুটছে রাগের চোটে। মাইরাকে তো সে পরে দেখে নেবে, আগেই বাস্টার্ডকে গ্রামে পুঁতে রেখে আসবে। মাইরার খোঁজ রাখা সেই ছেলেটি গ্রামের এক ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছিল। ইরফান ছেলেটিকে দেখেই গাড়ি সাইড করে রেখে গটগট পায়ে সে ছেলেটির কলার ধরে রাগান্বিত স্বরে বলে, কুত্তার বাচ্চা, আমারে খবর দিতে বলি নাই তোরে? ওর বিয়ে আর তুই আমারে খবর না দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিস? মরার পাকনা গজিয়েছে, এজন্য আমারে খবর দিস নাই? ইরফানের এমন আক্রমণে ছেলেটি হতভম্ব হয়ে যায়। ইরফানের কথার ধরনও একটু অবাক হয়, সাথে ভয়ও পায়। সেদিন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে মাইরার ব্যাপারে খোঁজ রাখেনি। ইরফান হঠাৎই ছেলেটিকে গাছের সাথে ধাক্কা দিয়ে ডান হাতে শক্ত করে গলা চেপে ধরে। ছেলেটি চোখ বড় বড় করে তাকায়, নিঃশ্বাস নিতে পারছে না। 2 হাতে ইরফানের হাত ধরে সরানোর চেষ্টা করে। ইরফান এক চুলও ছাড়ল না, চিবিয়ে চিবিয়ে বলে, আমার বাডফ্লাওয়ারকে অন্যকে ছোঁয়ার জন্য অ্যারেঞ্জ করেছিলি, এরপর আবার বাঁচার স্বপ্ন নিয়ে হেঁটে বেড়াচ্ছিস। এত মিথ্যা স্বপ্ন দেখে বাঁচিস কিভাবে? তোকে তো টুকরো টুকরো করে কুত্তাকে দিয়ে খাওয়ালেও আমার জ্বালা মিটবে না। ছেলেটি বহু কষ্টে মিথ্যে বলে, ভাই, ভাই আমারে মাফ কইরা দেন, আমি আপনাকে ফোনে পাইনি। ইরফান চিৎকার করে বলে, ফোনে পাসনি? আমার সামনে গিয়ে খবর দিবি। দিলি না কেন? এই বল। ছেলেটি ভীতস্বরে বলে, ভাই, আপনার টাকা আমি আপনারে ফেরত দিয়া দিমু, আমারে ছাইড়া দেন। ইরফান ছেলেটির গলা আরও শক্ত করে চেপে ধরে। ভস্ম করে দেওয়া চোখে চেয়ে দাঁতে দাঁত পিষে বলে, ওই টাকার সাথে তোরে বিষ মিশিয়ে খাওয়াবো বাস্টার্ড। কত বড় সাহস তোর!
আমার কথা অমান্য করে বুক ফুলিয়ে চলিস? গ্রামের কয়েকজন ছেলে এসে ইরফানকে এই অবস্থায় দেখে দৌড়ে আসে। ইরফানকে টেনে ছেলেটির থেকে সরিয়ে আনে। ইরফান জ্বলন্ত চোখে তাকায়, চিৎকার করে বলে, তোরা আমার বাডফ্লাওয়ারকে বিয়ে দিচ্ছিলি, তোদের সবগুলোকে শুলে চড়াবো আমি। ওয়েট। সবগুলো ছেলেই ইরফানের বয়সী, কেউ ইরফানের থেকে ছোটই হবে। ইরফানকে দেখে সবাই ভয়ই পেল। অপর পাশের ছেলেটি দুর্বল শরীর নিয়ে গাছের সাথেই হেলান দিয়ে বসে পড়ল। এদিকে একজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বলল, কে রে তুই? কোন বালের বাডফ্লাওয়ার? আর শেষ করতে পারে না। ইরফান তেড়ে গিয়ে চিৎপটাং করে ফেলে দিয়ে দুই হাতের সর্বশক্তি দিয়ে গলা চেপে ধরে। সবাই হতবম্ব হয়ে যায়। এবার ইরফানকে দেখে ভালোই ভয় পায় সকলেই। ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই আমার বাডফ্লাওয়ারের নাম মুখে নিচ্ছিলি? আমার বাডফ্লাওয়ারের নাম? এত বড় সাহস! কথাটা বলে তৎক্ষণাৎ ডান হাত মুষ্টিবদ্ধ করে ছেলেটির নাক মুখ বরাবর 3টা ঘুষি মারে। মন মতো হলো না বোধহয়। রেগে বলে, তোর মুখ আগে ভাঙব, ওয়েট। এরপর আশেপাশে কিছু একটা খোঁজে, একটা ইট পায়। বাঁ হাতে ইট উঁচু করে ছেলেটির মুখে মারবে বলে স্থির করে। ওদিকে শুদ্ধ এক কাজে গ্রামে এসেছিল 1 ঘন্টার জন্য, আবার শহরে ফিরবে। রাস্তায় একজন তাকে বলে তার মামাতো ভাই নাকি কাকে মারছে। খুঁজতে খুঁজতে এসে দেখে ইরফানের সত্যি সত্যি একটা ছেলেকে মারার জন্য সব প্রিপারেশন নেওয়া শেষ। শুদ্ধ দৌড়ে এসে ইরফানের হাত থেকে বড় ইটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ টেনে তুলল ইরফানকে। মাটিতে শুয়ে থাকা ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। শুদ্ধ ইরফানকে জাপটে ধরে বাকি ছেলেদের উদ্দেশ্যে বলে, একে নিয়ে যাও। ইরফান কথাটা শুনে শুদ্ধর দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, তুই ওকে বাঁচিয়ে দিচ্ছিস কেন? ও বাজে কথা বলেছিল আমার। ইরফান থেমে যায়। শুদ্ধকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দেয়। ছেলেগুলো এখান থেকে ততক্ষণে চলে গিয়েছে। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে ইটের বড় টুকরায় ফুটবলের মতো শট দেয়। ইটটি শুদ্ধর পায়ের কাছে আসলে শুদ্ধ লাফ দিয়ে 2 হাত সরে দাঁড়ায়। ইরফান শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওয়ান ডে তোকে বেঁধে রেখে তোর বউয়ের পিছনে কুত্তা লেলিয়ে দেব আমি, জাস্ট ওয়েট। ইরফান কথাটা বলে জায়গাটা প্রস্থান করে। শুদ্ধ তবদা খেয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। এখানে তার বউ কোথা থেকে আসলো? লে হালুয়া। একে তো মাইরা বাচ্চা, তার উপরে মাইরার চাঞ্চল্যের কারণে ইরফান সত্যিই নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। এর সাথে আরেকটা রাগ অ্যাড হয়েছে। সে একদিন খোঁজ নেয়নি আর এই মেয়ে বিয়ের পিঁড়িতে বসে গিয়েছে। এটা যেন তার মগজে আগুন ধরিয়ে দেয়। সে তো বিয়ে করে ঠিকই ডিভোর্স দিত অন্য কেউ হলে, কিন্তু এই স্টুপিডকে অন্য কেউ বিয়ে করলে তার বাডফ্লাওয়ারকে অন্য কেউ ছুঁয়ে দিত। ভাবতেই মাথায় রক্ত উঠে যায়। সব মিলিয়ে ধূপধাপ মাইরাকে মেরে দেয়। এরপর রাগটা একটু কমলে যেইভাবে আর মারবে না, অমনি মাইরা এসে তার মাথা আবারও বিগড়ে দেয়। এত এত মেরে নিজেকে ভীষণ অসহায় এক প্রাণী মনে হয় ইরফানের। পূর্বের কিছু স্মৃতি নাড়াচাড়া করে দীর্ঘশ্বাস ফেলে ইরফান। দিনের আলো নিভে রাতের অন্ধকার নেমেছে ধরণীতে। ইরফান বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া শূন্যে ওড়ায়। দৃষ্টি রাতের কালো আধারে। হঠাৎই ঘরের ভেতর থেকে মাইরার কাশির শব্দ পেয়ে দ্রুত সিগারেট ঠোঁটের ফাঁক থেকে সরিয়ে ডান হাতের মুঠোয় নিয়ে চেপে ধরে। বেলকনির কোনায় ছোট্ট টেবিলের ড্রয়ার থেকে চুইংগাম নিয়ে মুখে দেয়। আরেকটা ড্রয়ার থেকে রুম স্প্রে বের করে চারপাশে স্প্রে করে দেয়। তখনই মাইরা বেলকনিতে এসে দাঁড়ায়। সে বুঝেছে ইরফান সিগারেট খাচ্ছিল, কিন্তু হঠাৎই স্ট্রবেরি ফ্লেভার পেয়ে বেলকনিতে এসেছে। বাইরের লাইটের আলো একটু একটু বেলকনিতে এসে পড়ায় মাইরা ইরফানকে কিছুটা অস্পষ্ট দেখতে পায়। এগিয়ে এসে কোমরে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে বলে, আপনার সিগারেট এমন স্ট্রবেরি হয়ে গেল কিভাবে?
মাইরার কথা শুনে ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকায়। হাতের রুম স্প্রেটি টেবিলের উপর রেখে মাইরাকে টেনে বেলকনির রেলিংয়ের সাথে ঠেকিয়ে ইরফান মাইরাকে ঘেঁষে দাঁড়ায়। মাইরা মাথা উঁচু করে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অন্ধকারে খুবই ঝাপসা লাগলো ইরফানকে। ইরফান তার 2 হাত তুলে মাইরার 2 গালে রাখে। একদম প্রথম দিকে কত থাপ্পড় মারত তার বাটফ্লাওয়ারকে। কথাটা ভেবেই চোখে মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মনে প্রশ্ন জাগে, সেই দাগগুলো কি এখনও আছে? অন্ধকারেই মাইরার গালে চোখ বুলায় ইরফান। উত্তর আসে, না, নেই। ইরফান মাইরার দিকে চেয়ে আবেগী স্বরে বলে, তীব্র আঘাতে সৃষ্ট দৃশ্যমান ক্ষত সময়ের প্রবাহে একদিন মিলিয়ে যায়, কিন্তু অব্যয়হীন ভালোবাসা অদৃশ্য হয়েও চিরকাল অম্লান থেকে যায়। মাইরার চোখে মুখে বিস্ময়, একটু নয় কল্পনার চেয়েও বেশি। ইরফানের মুখ থেকে এমন কাব্যিক শব্দ শুনে মেয়েটা বড়সড় ঝটকা খায়। ইরফান আবারও ছোট করে বলে, সরি। মাইরা আরও খানিকটা অবাক হয়ে তাকায়, বিস্ময় কণ্ঠে বলে, সরি বলছেন কেন? ইরফান ঝাপসা কৌতূহলী মাইরাকে তীক্ষ্ণ চোখে পরখ করে। প্রথমে মেয়েটাকে সে টলারেট করতে পারত না, দেখলেই রাগ হতো। তবে ধীরে ধীরে তার সবচেয়ে অপছন্দের এক বাচালার চঞ্চল মেয়েকে সে কিভাবে যেন টলারেট করতে শিখে গিয়েছে। কিভাবে ইরফান জানে না, শুধু জানে এই মেয়েটা তার ভীষণ অপছন্দের, যার প্রতিটা কাজে সে চরম বিরক্ত হয়, রাগ হয়। আর তারপর কিছু ভেবে সূক্ষ্ম হাসে ইরফান, মৃদু স্বরে বলে, ইউ আর এ ম্যাজিক্যাল গার্ল। কথাটা বলে 2 হাতে মাইরাকে বেলকনির রেলিংয়ের উপর বসিয়ে দেয়। মাইরা ভয়ে মৃদু চেঁচিয়ে ওঠে, আল্লাহ, পড়ে যাব আমি, নামা নামায়। বলতে বলতে 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান তার বাঁ হাতে মাইরার কোমর শক্ত করে জড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, পড়ে যাও, তোমাকে ফেলতেই তো এখানে তুলেছি। মাইরা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ খিচে রাখে, আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরে। থেমে থেমে ভীত কণ্ঠে বলে, এখান থেকে আমি পড়ে গেলে মরে যাব, প্লিজ নামা নামায়। ইরফান মাইরার চুলের ভাঁজে মুখ রেখে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, নিজের হাতকে কেউ মেরে ফেলতে চায়। মাইরা ভয় পায়, ইরফানের উপর রাগ হয়। রেগে মেগে ইরফানের গলায় কামড় দেয় একটা। ইরফানের চোখে মুখে কিছুটা বিস্ময়, তবে মাইরাকে কিছুই বলল না। মাইরাকে ছাড়লও না, আর একটু শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল তার বাটফ্লাওয়ারকে। একটু নিচু হয়ে মাইরার গলায় মুখ গুজে নাক ঘষে, এরপর ছোট করে একটা চুমু আঁকে। মাইরা ইরফানকে একটা কামড় দিয়ে আরও ভয়ে আছে, তাকে এই লোক এখন কি করবে। ইরফান হঠাৎই ডান হাতে মাইরার কাঁধ বরাবর মোটামুটি জোরে এক ধাক্কা দেয়। মাইরা ছিটকে পেছন দিকে হেলে পড়ে। মাইরা ভয়ে চিৎকার করে ডেকে ওঠে, শিশওয়ালা। বলেই মাইরা প্রায় কেঁদে দেয়। ইরফান 2 হাতে শক্ত করে মাইরার কোমর চেপে ধরে আছে। মাইরার মাথা থেকে কোমর পর্যন্ত রেলিংয়ের বাইরে হেলে আছে। মাইরা ভয় পেলেও একটু পরেই কান্না থামায়। খেয়াল করে সে পড়ে যায়নি, ইরফান তাকে ধরে রেখেছে। নিজে নিজে শক্তি খাটিয়ে উঠতে চাইলেও পারল না। মাইরার মনে হলো সে হাওয়ায় ভাসছে। তবে ধীরে ধীরে তার ভয় কমল। ভেজা চোখে ইরফানের দিকে তাকালো, অস্পষ্ট দেখল ইরফানকে। ইরফান মাইরার দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। মাইরা ইরফানকে সম্পূর্ণ দেখতে না পেলেও আঁচ করতে পারল, তার শিশলা হাসছে। ভেজা চোখে চেয়ে অভিমানী কণ্ঠে বিড়বিড় করে, নিষ্ঠুর শিশওয়ালা। ইরফান মাইরার কথাটা বোধহয় শুনল, তবে ঠোঁটের কোণ থেকে হাসি মুছে গেল না, বরং দীর্ঘ হলো খানিকটা। মাইরার চোখে চোখ রেখে হঠাৎই সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় এ ঘর আমাদের। তুই হলে রোদ, আমি রংধনু হই, হবি শহর আমাদের। তুই হবি ঢেউ আর আমি হব জল, বানাবো সাগর আমাদের।
আমি হব দোল আর পূর্ণিমা তুই, রাঙাবো শহর আমাদের।